এটা কান্ট লেকচারের ফার্স্ট সিরিজের 19 নম্বর লেকচার। আমরা জার্নিটা অনেকদিন ধরেই শুরু করেছি এবং জার্নিটা অনেক দূর এগিয়ে এসছে। আমরা কান্টের বইয়ের অনেকটা অংশ পড়ে ফেলেছি, আর কান্টের বইয়ের দুটো অংশ। একটা অংশ হচ্ছে যেখানে তিনি পজিটিভলি বিষয়গুলোকে কনস্ট্রাক্ট করছেন, নলেজ কনস্ট্রাক্ট করছেন, বা নলেজ কনস্ট্রাক্ট করছেন ডাইরেক্ট বলা যাবে না, মানে কিভাবে নলেজ কনস্ট্রাক্টেড হয় সেটা বলছেন, কিভাবে অবজেক্ট কনস্ট্রাক্টেড হয় সেটা বলছেন, কিভাবে সাবজেক্টিভিটি কনস্ট্রাক্টেড হয় সেটা বলছেন, কিভাবে অবজেক্টিভিটি কনস্ট্রাক্টেড হয় সেটা বলছেন। তার অনেকটাই আমরা পড়ে ফেলেছি। আরেকটা অংশ আছে ব্রাদার, আরো দুটো অংশ আছে, কিন্তু আরেকটা অংশ নিয়ে বলবো, আরেকটা অংশ নিয়ে এখন বলবো না। হয়তো বা সেই অংশটা আমরা নাও পড়তে পারি, যেটা মেথডের অংশ। সেটা ডাইরেক্টলি এই বইয়ের সাথে যুক্ত নয়, একটু এই জন্য একটু অ্যাভয়েড করা হয়। এটা দ্বিতীয় অংশটা হচ্ছে নেগেটিভ অংশ, যে রিজন কি কি করতে পারে না। খুব কঠিন কথা, কিন্তু একটু বুঝতে চেষ্টা করো। রিজন কি কি করতে পারে না, কিন্তু তার কি কি করতে হয়, সে কি কি করতে বাধ্য। করতে পারে না তাহলে করতে বাধ্য, এই কথাটার মানেটা কি? দুটো কথা তো কন্ট্রাডিক্টরি কথা। করতে পারে না মানে মানে সে করতে ভ্যালিডলি করতে পারে না। রিজন কি কি ভ্যালিডলি করতে পারে না, কিন্তু করতে বাধ্য। একটা বাজে এক্সাম্পল নি, যে কোন একটা সরকারি এলাকায় বা কিছু কিছু এলাকায় এরকম লেখা থাকে, এখানে কোন রকম নেশা করা বারণ। কিন্তু কিছু কিছু লোক নেশাখোর থাকে, তারা কিন্তু সেখানেও নেশা করে, কারণ তারা নেশা করতে বাধ্য। কিন্তু নেশা করাটা সেখানে অবৈধ। রিজনের ঘটনাটা ঠিক এরকম, যে কিছু কিছু অবৈধ কাজ করতে সে বাধ্য। এবং দ্বিতীয়ত, অবৈধ কাজটা না করলে প্র্যাকটিক্যাল জীবন চলবে না। এখন এরকম নাটক করে বলছি, পরে সেটা একদম ধরে বলবো জায়গাটা যখন পৌঁছাবো। অবৈধ জীবন মানে অবৈধ কাজটা না করলে তার জীবন চলবে না। ওই আবার নেশাখোরের গল্প নিয়ে বলি, সে ড্রাগ নেয় বা অন্য কোনো কোনো হার্ম নেয়, কিছু নেয়। এখন সে যদি না নেয়, তাহলে কিন্তু তার জীবনটা ব্যর্থ হয়ে যাবে উইদাউট মেডিকেল হেল্প। রিহ্যাবে না গিয়ে সে জট করে যদি বন্ধ করে দেয়, তার জীবন কিন্তু মানে ব্যর্থ হয়ে যাবে। তার শারীরিক অদ্ভুত কতগুলো পরিবর্তন আসবে এবং সে হয়তো নাও বাঁচতে পারে। এবং সে পরিবর্তনটা এতই গভীর যে সে সহ্য করতে পারবে না। রিজনের ক্ষেত্রেও এইরকম একটা ব্যাপার আছে। ওই অবৈধ কাজগুলো না করলে জীবন ব্যর্থ হয়ে যাবে।
জীবন চলবে না। এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কান্টের কাছে, মানে যে পয়েন্টটা আমি তখন ঠিক করে উত্তর দিলাম না বা ভুলে গেলাম, মিস করে গেলাম বিকাশের প্রশ্নে। কান্টের কাছে রিজন এটা কিন্তু একটাই। রিজন, পিওর রিজন, প্র্যাকটিক্যাল রিজন, পিওর প্র্যাকটিক্যাল রিজন, এর মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা অনেক সময় একই জিনিসকে বিভিন্ন নামে ডাকি তার কাজ অনুসারে, বিভিন্ন নামে ডাকি। যেমন ধরো কাঠের আগুন, সেটাকে আমরা চুলা বলি, উনুন বলি, কখনো বলি শীতের তাপ সেকা, কখনো চিতা বলি। আসলে সেটা তো কাঠ জ্বালানো আগুন, একটাই জিনিস। কি কাজে ব্যবহার করা হচ্ছে তার উপর। চিতাটাকে কাঠ পোড়ানো বলা হয় না, চিতাটাকে চিতাই বলানো হয়। আর পাতা উনুন জ্বালানোটাকে চিতা বলা হয় না, পাতা উনুন জ্বালানোটাকে পাতা উনুনই বলা হয়, উনুনের আঁচই বলা হয়। নামগুলো আলাদা আলাদা, আসলে জিনিসটা এক। কাঠের আগুন, শুকনো কাঠের আগুন, ঠিক তেমনি রিজনকে নানা নামে ভূষিত করা হয়। রিজনকে একটা নামে ভূষিত করা হয় না। কখনো পিওর রিজন, পিওর পিওর প্র্যাকটিক্যাল রিজন, কখনো জাস্ট রিজন, এরকম নানা রকম ভাবে বলা হয়েছে। কিন্তু বুঝতে হবে একই জিনিসকে বোঝানো হচ্ছে। কিন্তু ওই নামগুলো কেন, তার কি কাজ করছে সেটাকে বোঝানোর জন্য। সে তখন কি কাজ করছে। রিজন আমাদের সঙ্গে সব সময় আছে। সব কাজেই আমরা রিজনকে ব্যবহার করি, জেনে বা না জেনে। যখন তুমি খাচ্ছ তখনও তুমি রিজনকে ব্যবহার করছো। তুমি যখন খাচ্ছ তখনও রিজনকে ব্যবহার করছো। কেন? তুমি একটু ভেবে দেখো, তুমি খাওয়ার মধ্যে সবারই খাবার কিছু অপছন্দ আছে, পছন্দ আছে। খাদ্য অখাদ্যের বিচার আছে। কেউ নিরামিষাশী, কেউ আমিষাশী। আমিষের মধ্যেও কারো কিছু এটা পছন্দ, কারো ওটা পছন্দ নয়। নিরামিষের মধ্যে এটা পছন্দ, ওটা পছন্দ নয়। কারোর কাছে খাদ্য, আমিষ নিরামিষটা হচ্ছে খাদ্য অখাদ্যের একটা ব্যাপার, আর একটা হচ্ছে পছন্দের ব্যাপার। আমি নিরামিষাশী, তার মধ্যেও আমি এটা খেতে পছন্দ করি, ওটা খেতে পছন্দ করি না। তুমি যখন খাচ্ছ তুমি কিন্তু বিচার করছো, বিচার ছাড়া খাচ্ছ না। তুমি কোথাও বেড়াতে গেছো, তুমি খুঁজে খুঁজে সেই হোটেলেই ঢুকবে যেই হোটেলে তোমার পছন্দের খাবার, বাঙালি খাবার, সাউথ ইন্ডিয়ান খাবার, বা অন্য কোনো খাবার, পাঞ্জাবি খাবার এরকম পাওয়া যায়। তুমি কিন্তু বেছে বেছে সেই হোটেলেই ঢুকবে। তাহলে
বিষয়টা কি দাঁড়ালো, রিজনকে তুমি সবসময় ব্যবহার করো, রিজন ছাড়া এক পাও চলতে পারবে না, কিন্তু সব জায়গায় সেটাকে পিওর রিজন বলো না। কি খাবার খাবে সেটা যখন চুজ করছো, সেটা তো একটা চয়েস, সেটা একটা ভলেন্টারি অ্যাকশন মাইন্ডের। এখানে বলতে পারবে না তুমি পিওর রিজনকে লাগাচ্ছ, এখানে পিওর রিজনের কোনো কাজ নেই, ডাইরেক্ট কোনো কাজ নেই, ইনডাইরেক্ট আছে, যা সেটার ভেতর যাচ্ছি না। কিন্তু এই চুজ করা, খাবারটাকে চুজ করা, এই খাবারটা আমি খাবো, এই খাবারটা আমি খাবো না, কেউ মিষ্টি খেতে ভালোবাসে, কেউ মিষ্টি খেতে ভালোবাসে না, এই যে এই পার্থক্যটা, এটা কিন্তু রিজন করছে, এখানে তুমি পিওর রিজন বলতে পারবে না। অথচ কান্ট যাকে প্র্যাকটিক্যাল রিজন বলেছেন সেটাও বলতে পারবে না, এটা রিজন, প্র্যাকটিক্যাল রিজনটাকে একটা বিশেষ অর্থে বলেছেন, সেটা আমরা যখন প্র্যাকটিক্যাল রিজন পড়বো তখন বলবো। কান্ট আসলে শব্দটা বলেছেন পিওর প্র্যাকটিক্যাল রিজন। কান্ট কিন্তু জাজমেন্টের জন্য অতিরিক্ত কোনো ফ্যাকাল্টি রাখেননি। এই যে চারটে ফ্যাকাল্টি বললেন, তার ভিতরেই জাজমেন্টকে রাখছেন ইনটুইশন, আন্ডারস্ট্যান্ডিং, রিজন, ইমাজিনেশন আর রিজন, এর মধ্যেই জাজমেন্টকে রাখছেন। জাজমেন্টের জন্য তোমরা জানো কান্ট একটা আলাদা বই লিখেছেন, ক্রিটিক অফ দ্য পাওয়ার অফ জাজমেন্ট। সেই সেই বইটা তো জাজমেন্ট নিয়ে আলোচনা করছে, কিন্তু জাজমেন্টের জন্য আলাদা একটা ফ্যাকাল্টি এরকম কান্ট বলছেন না। কিরকম কথা বলছেন, যে আন্ডারস্ট্যান্ডিংই হচ্ছে পাওয়ার অফ জাজমেন্ট, এবং আমাদের যে কনসেপ্ট গুলো আছে, কনসেপ্ট দু রকমের হয়, বারবার করে আমি বলেছি। একটা হচ্ছে এম্পিরিক্যাল কনসেপ্ট, আর এক রকম হচ্ছে পিওর কনসেপ্ট। পিওর কনসেপ্ট গুলোকে বলা হয় ক্যাটেগরিজ। এখন এই দু রকমের কনসেপ্ট, এগুলোই হচ্ছে, এগুলোর দ্বারাই রিজন মানে আন্ডারস্ট্যান্ডিং জাজমেন্ট তৈরি করে। কিরকম, তোমার কাছে একটা ম্যানিফোল্ড এলো, সেন্সিবিলিটি দিয়ে, এম্পিরিক্যাল ম্যানিফোল্ড সেন্সিবিলিটি দিয়ে এলো, সেন্স দিয়ে এলো। কান্টের কাছে সেন্স মানে কি, সেন্সকে বাইরে থেকে বুঝলে হবে না, ভেতর থেকে বুঝতে হবে। আমি ভেতর থেকে বুঝি, বাইরে আমার চক্ষু আছে, কর্ণ আছে, নাসিকা আছে কিনা এই সমস্ত নিয়ে আমরা এখন আলোচনা করছি না। আমি ভেতর থেকে বুঝি একরকম ডেটা আসছে যেটাকে চাক্ষুষ বলা যায়, সেটার একটা নেচার, সেটার নেচার বর্ণ। একরকম আছে শ্রৌত, যেটা কান দিয়ে আসে। আমার সত্যিকারে কান আছে না মনের ভেতর থেকেই আসে, সেরকম আমরা সেটা নিয়ে কান্ট আলোচনা করছে। দেখো, অনেক সময় তোমরা কখনো যখন ফাঁকা ঘরে থাকো রাত্রের দিকে, দুই কানে হাত চাপা দিয়ে দেখবে, তখনও সাউন্ড শুনতে পাবে। হিন্দু মিথোলজিতে বলে যে ওটা রাবণের চিতা কোনোদিন নেভে না, রাবণের চিতার আওয়াজ, রাবণের চিতা জ্বলার আওয়াজ হিন্দু মিথোলজিতে বলে। কেউ কেউ আবার অন্য কথা বলে, যে ওটা সমুদ্রের আওয়াজ, আওয়াজ, কিন্তু আওয়াজ শুনবে।
এটা কন্ট্রোভার্সিয়াল যে আওয়াজ শুনতে গেলে আমার কানের মানে আমাদের যে ফিজিক্যাল এয়ার, সেই ফিজিক্যাল এয়ারটা লাগে কিনা এটা একটা প্রশ্ন। অর্থাৎ বহিঃকর্ণ লাগে কিনা এটা একটা প্রশ্ন। কারণ সেসবের প্রশ্নে যাচ্ছেন না, বলছেন দেখো। হ্যাঁ, বলছি যে বাইরে থেকে যে ডেটা আসছে সেটা মানে আমাদের মন বোঝে। বাইরে থেকে আসছে বলে তুমি ভাবছো, বাইরে থেকে আসছে বলে তো তুমি প্রমাণ করতে ও পারো। মানে বাইরে মানে ডেটা আসছে, এটা ডেটাটা কোথা থেকেও আসবে নাকি আমার মন তৈরি করে নিচ্ছে? পাচ্ছ 5 রকম ইন্দ্রিয়গ্রাহ্য ডেটা, হ্যাঁ যেগুলো বুঝছো, যেগুলো মন নিজের শুধুমাত্র নিজে নিজে ক্রিয়েট করতে পারে না। হ্যাঁ তার কারণ হচ্ছে মানে তুমি ক্রিয়েট করতে পারে না এই কারণেই তুমি তাহলে শীত পড়েছে, তুমি আগুন তাপাও, মনে মনে ভেবে ভেবে আগুন তাপাও, এ তো হয় না, না তা করি না। হ্যাঁ সেটা সম্ভব হয় না। তাহলে মন ধরে নেয় ওটা বাইরে থেকেই আসছে, সেটা মনের আন্ডারে নয়। কিছু জিনিস মনের আন্ডারে, কিছু জিনিস মনের আন্ডারে। তোমার সামনে একটা হাতি দেখো দেখি, ভাবতে পারো, দেখতে পারবে? কাজে তুমি দেখতে না পারবে না। কাজে এই যে কম্পালশনটা, এটা থেকে এগুলোকে এম্পিরিক্যাল বলা হয়। দেখো এগুলো নেসেসারিও নয় যে দেখতেই হবে, কন্টিনজেন্ট, অথচ কম্পালসারি। কন্টিনজেন্ট, কম্পালসারি মানে যদি একটা সময় তোমায় দেখতেই হবে, এবং তখনই আমরা বলি সামনে হাতি আছে, সত্যি করে আছে, সামনে সত্যি করে আগুন আছে, কিন্তু তুমি ভেবে ভেবে করতে পারবে না এটা। তাই জন্য আমাদের কাছে যে ডেটাগুলো আসে, সেই ডেটাগুলোকে আমরা, এম্পিরিক্যাল ডেটা যেগুলো, সেগুলোকে আমরা 5 ভাগে ভাগ করে নিই, 6 ভাগে ভাগ করে নিই। 5 প্রকার বহিরিন্দ্রিয়ের ডেটা, আর 1 প্রকার হচ্ছে অন্তরিন্দ্রিয়ের ডেটা, মনের ডেটা, সুখ দুঃখ ইত্যাদি। এগুলো আমরা ভাগ করে নিচ্ছি। এরপরে এটা কিন্তু নলেজ তৈরি করে না। এই ডেটাগুলোকে, আমার সামনে যে ডেটা এসছে, এই ডেটাগুলোকে আমি ক্যাটেগরাইজ করি, করে একটা জাজমেন্ট তৈরি করি। ক্যাটেগরির সাহায্যে একটা জাজমেন্ট তৈরি করি, তখন নলেজ হয়। যেমন আমার সামনে যে ডেটা এসছে, সেটাকে আমি বললাম দিস ইজ এ শিপ। শিপ মানে জাহাজ, সেই শিপ বলছি, দিস ইজ এ শিপ। এখন এই শিপের কনসেপ্টটাকে আরোপ করতে পারলে, আরো কিছু কনসেপ্ট আরোপ করতে হবে, একটা সহজ দৃষ্টান্ত দিয়ে বলতে চেষ্টা করছি। একটা জাজমেন্ট তৈরি হবে, এবং জাজমেন্ট তৈরি হলে তখন নলেজ হবে। এটা একটা সহজ ভার্সন। নলেজ তখনও হয় না, তারপরে আরো কিছু বাকি থাকে, কিন্তু এই পর্যন্ত বুঝতে পারলে পরেরটা আবার পৌঁছে যাবে। তাহলে আন্ডারস্ট্যান্ডিংই কনসেপ্টের সাহায্যে জাজমেন্ট তৈরি করে, এবং সেটা আমাদের নলেজ দেয়। জাজমেন্ট কতগুলো জিনিস করে। একটা হচ্ছে ইট গ্লুজ টুগেদার দ্য ম্যানিফোল্ড। ম্যানিফোল্ড মানে তার ভিতর অনেক কিছু আছে, সেটাকে একসাথে বেঁধে ফেলে। বেড়ালের ম্যাও ডাক আছে, শীতের সময় ফরফর করে আওয়াজ করে, পশম আছে, ন্যাজ আছে। কাজেই এই সবগুলোকে একসাথে বেঁধে ফেলছে একটা কনসেপ্ট, বেড়াল। খুব ইন্টারেস্টিং কনসেপ্ট।
তাহলে প্রথম কাজ হচ্ছে বাঁধার কাজ। দ্বিতীয় কাজ, বাঁধার পরে কি করে? বাঁধার পরে একটা জাজমেন্ট তৈরি করে, দ্যাট ইজ এ ক্যাট, দ্যাট ইজ এ শিপ। এই জাজমেন্টটা তৈরি করে। এর আগে পর্যন্ত আমার কাছে যা এসছিল তার ক্ষেত্রে তুমি ট্রু ফলস এই কথাগুলো লাগাতে পারবে না। এখন এই জাজমেন্ট তৈরি হলো, জাজমেন্টটা ট্রু হতে পারে, ফলস হতে পারে। দ্যাট ইজ এ শিপ, এটা ট্রু হতে পারে, ফলস হতে পারে। এমন হতে পারে যে আমি যে কনসেপ্টটা লাগিয়েছি ভুল কনসেপ্ট লাগিয়েছি। আমি বোট আর শিপের মধ্যে পার্থক্য বুঝি না, হতেই পারে, অনেক মানুষই বোঝে না। বোট, ইয়ট, শিপ এগুলোর মধ্যে আমি পার্থক্য বুঝি না। আমি লাগিয়ে দিলাম দ্যাট ইজ এ শিপ। ভুল হয়ে গেল, তাহলে আমার জাজমেন্টটা ফলস। তাহলে জাজমেন্ট ট্রু বা ফলস হতে পারে। যা ট্রু বা ফলস হতে পারে তা নলেজও হতে পারে। ফলস হলে অবশ্য নলেজ হবে না, কিন্তু আমি ফলস হয়েছে এই কথাটা বলিনি, হতে পারে এই কথাটা বলেছি। নলেজ তো নেসেসারিলি ট্রু, সেটার ক্ষেত্রে ফলসিটির সমস্যাটা আসে না, সেটা কখনো ফলস হতে পারে না। কিন্তু সেটার ফলস হওয়ার একটা পসিবিলিটি আছে। যে জাজমেন্টটা নলেজ স্যার হয়, কিন্তু যখন আমরা ভ্রান্ত জ্ঞান বলি তখন তো মানে ইন্ডিয়ান কনটেক্সট তো আমরা মানে ফ্রিকোয়েন্টলি ইউজ করি ভ্রান্ত জ্ঞান। না তখন এটা কি তো দুটো ওয়েস্টার্ন কনসেপ্ট নিয়ে আলোচনা হচ্ছে? করা হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইন্ডিয়ান, ওয়েস্টার্নে মানে ভ্রান্ত বলে কিছু হবে না, মানে ভুল নলেজ বলে কিছু হয় না, তাই তো? সে কি করে হবে? নলেজ ইজ জাস্টিফাইড ট্রু বিলিফ। হুম। এটা যদি হয় তো ট্রুথটা তো নলেজের ভেতরে ঢুকে রয়েছে, তাহলে তুমি আবার ট্রুথটাকে আলাদা করবে কি করে? যেটা ট্রু নয় সেটা নলেজ নয়, নলেজ আবার ফলস, এটা তো হতেই পারবে না। কাজে ওয়েস্টার্ন কনসেপ্টে মানে নলেজের কনসেপ্টটার মধ্যে ইনগ্রেইনড হয়ে রয়েছে ট্রুথের কনসেপ্ট, ফলসিটি এটা দিতে পারে না। তাহলে আমরা একটা জিনিস জানতে পারলাম যে আন্ডারস্ট্যান্ডিং সেটা একদিকে মানে দ্য ফ্যাকাল্টি অফ কনসেপ্টস, আর একদিকে দ্য ফ্যাকাল্টি অফ জাজমেন্টস। যেটা খুব ইম্পর্টেন্ট কথা, সেকেন্ড কথাটা, কারণ ওই যে ক্রিটিক অফ জাজমেন্টস নিয়ে কথা বলবেন, হ্যাঁ সেখানে কিন্তু এই কথাটা উঠে আসবে। সেখানে কিন্তু উনি মানে অতিরিক্ত কোনো ফ্যাকাল্টি তৈরি করেননি। তাহলে একটা কনসেপ্ট ইউজ করা মানেই হচ্ছে একটা জাজমেন্ট তৈরি করা। কারণ তুমি যেখানেই কনসেপ্ট ইউজ, দিস ইজ এ টেবিল, দিস ইজ এ ক্যাট, দিস ইজ এ শিপ, দিস ইজ এ বোট, যেখানেই তুমি একটা কনসেপ্ট ইউজ করছো, সেটা এম্পিরিক্যাল কনসেপ্ট হোক বা আপনার কনসেপ্ট হোক, সেখানে কিন্তু তুমি জাজমেন্ট তৈরি করে ফেলছো।
আচ্ছা, এখন এই জায়গায় কিন্তু হিউমের থেকে কান্টের প্রচুর ডিভিয়েশন। হিউম বলবেন যে দেখো, আমার কাছে যেটা আসে সেটা হচ্ছে ওই আসে মানে ওই সেন্সে আসে। হিউমের কাছে অনেক ফিজিক্যাল সেন্সে আছে, কান্টের ক্ষেত্রে আমরা ব্যাখ্যা করেছি সেন্সটা কি। তো যেটা আমার কাছে আসে সেটা মেনিফোল্ড, মানে অনেক কিছু একসাথে মিশে থাকে। আমি যখন একটা বাঘকে দেখি, অনেক কিছু মিশে থাকে তার সাথে। তার রং, হালুম শব্দ, সে হালুম করে এসে ঝাঁপাচ্ছে, তারপরে তার স্ট্রাইপস, তার শক্তি, ফিয়ার্সনেস, হ্যাঁ, এই সমস্ত একটা। হ্যাঁ, হালুম শব্দ, এইগুলো ম্যানিফোল্ড, এগুলোর অ্যাজ সাচ কোনো মানে হয় না। হিউম একটা রাস্তা ধরলেন যেটা কান্টের একদম পছন্দ নয়। রাস্তাটা হচ্ছে সাইকোলজির পথ। এগুলোকে তাহলে কি করে জোড়া যায়? হিউম বললেন ওই ছড় ঐশ্বর্যের মতন ওই 6টা লজ অফ অ্যাসোসিয়েশন, এগুলোকে কি করে জোড়া যায়? পাশে পাশে থাকলে জুড়ে দাও, একসঙ্গে হলে জুড়ে দাও, এই করে করে 6 রকম বললেন। জুড়ে দাও মানে কনসাসলি নয়, ওটা ন্যাচারালি হয়, স্পন্টেনিয়াসলি হয়। তো হিউম এরকম 6টা রাস্তা বললেন। কান্ট একদম এটা পছন্দ করছেন না, বলছেন এটা জাজমেন্ট তৈরি হয়, একটা কনসেপ্ট থেকে জাজমেন্টটা তৈরি হয়। এগুলো সব একটা কনসেপ্টের আন্ডারে এসে যায়। এসে গেলে এটা একটা জাজমেন্ট তৈরি করে। ট্রু জাজমেন্ট হতে পারে, জাজমেন্ট তৈরি করে মানে সেটা ট্রু জাজমেন্ট হবে তার কোনো মানে নেই। ট্রু জাজমেন্ট হতে পারে, ফলস জাজমেন্ট হতে পারে। হ্যাঁ, এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বলো, নাহলে আমি পরের পয়েন্টে এগোচ্ছি। হিউমের এগেনস্টে কান্টের পক্ষটা যে আরেকবার একটু বলুন প্লিজ, ক্লিয়ার হলো না। হিউম বলছেন এগুলো জোড়ে কি করে, দুজনের কাছে একই প্রবলেম, একটা নাম দিয়ে ওই জন্য ম্যানিফোল্ড। যেটা আমার কাছে আসে এমপিরিক্যালি সেটা হচ্ছে ম্যানিফোল্ড। ম্যানিফোল্ড মানে অনেক কিছু একসাথে এসে গেছে। অনেকটা পাঁচ মিশালি, বাজারে অনেক সময় দেখো 5 মিশালি চুনো মাছ কিনতে পাওয়া যায়। তুমি আইদার ওরকম একসাথে কিনে নাও, কিংবা তুমি বেছে বেছে কেনো। একসাথেই বা কেন কেনো, বেছে বেছেই বা কেন কেনো? ওই ম্যানিফোল্ডটা নিয়ে তুমি কি করবে? হিউম বলছেন আমরা বেছে বেছে জুড়ে ফেলতে পারি, তার কারণ হচ্ছে আমাদের লজ অফ অ্যাসোসিয়েশন বলে মনের মধ্যে একটা ব্লু স্টিক আছে। সেই লজ অফ অ্যাসোসিয়েশন ওই কোথায় দেখে সিমিলারিটি ডিসিমিলারিটি, ডিসিমিলারিটি গুলোকে আলাদা করে, সিমিলারিটি গুলোকে, সিমিলার গুলোকে একসাথে করে জোড়ে, এইরকম একটা সিস্টেম আছে আমাদের মনের মধ্যে। কান্টের এটা পছন্দ নয়।
কান্ট বলছেন ওইভাবে জোড়া হয় না। জোড়ার জন্য আমাদের একটা ফ্যাকাল্টি আছে যেটা স্পন্টেনিয়াসলি জোড়ে, এবং সেটাকে বলা হয় আন্ডারস্ট্যান্ডিং। তার কাছে কি ক্ষমতা আছে? তার কাছেও একটা গ্লু স্টিক আছে, আঠা জুড়বার জন্য। কনসেপ্টস, ওই কনসেপ্টের মধ্যে যেটা ঢুকে যাচ্ছে সেগুলোকে নিয়ে একসাথে করে দেয়। যেমন আমার কাছে যে ম্যানিফোল্ড এসছে, তার ভেতর হচ্ছে ফারি অ্যানিমাল, প্রেডেটর অ্যানিমাল, প্রেডেটরি অ্যানিমাল, স্মল সাইজ, লুকস লাইক ক্যাট, লুকস লাইক টাইগার। তাহলে এগুলো আমি সব জুড়ে জুড়ে স্পন্টেনিয়াসলি ক্যাট বানিয়ে ফেললাম। দাঁড়া এক মিনিট। আমি একসাথে ক্যাট বানিয়ে ফেললাম এবং বললাম দ্যাট ইজ এ ক্যাট। এই জাজমেন্টটা আমি বানিয়ে ফেলতে পারি। হিউমের সঙ্গে ঘোরতর পার্থক্য হলো, হিউমের পুরো ব্যাপারটাই হচ্ছে এম্পিরিক্যাল, সাইকোলজিক্যাল। সাইকোলজিতে সত্যি দেখতে হবে আমাদের ওরকম 6 রকমের লজ অফ অ্যাসোসিয়েশন আছে কিনা, কিন্তু কান্টের কাছে সেটা ট্রান্সেন্ডেন্টাল, 6 রকমের অ্যাসোসিয়েশনের মতো নয়। এটা সাইকোলজিক্যালি বিচার করে এটা পাওয়াও যাবে না যে এটা কি হলো। আমি ট্রান্সেন্ডেন্টালি বুঝতে পারি যেটা এই পদ্ধতিতে হয়। আর প্রশ্ন আছে নাহলে বলো, আমি এগোই। না স্যার, ক্লিয়ার, থ্যাংক ইউ। হুম, এখন আগের দিন যেটা বলছিলাম একটু মনে করিয়ে দিই। এই যে 4টে ক্লাসিফিকেশন করে উনি 12টা 4 রকম ক্লাসিফিকেশন করে উনি 12 রকমের ক্যাটেগরি বললেন তো, মানে কোয়ান্টিটি অনুসারে, মানে এক মিনিট, কোয়ান্টিটি অনুসারে ইউনিটি, প্লুরালিটি, টোটালিটি। ইউনিটি মানে অনেকে মিলে এক, প্লুরালিটি মানে অনেকে মিলে বহু, টোটালিটি মানে একটাই সব। ইউনিটি কিরকম জিনিস? বিবিধের মাঝে দেখো মিলন মহান, সেটাকে বলে ইউনিটি। প্লুরালিটি, ভারতে অনেক জাতিগোষ্ঠী আছে। টোটালিটি, রবীন্দ্রনাথ গীতাঞ্জলির রচয়িতা, টোটালিটি। গীতাঞ্জলির রচয়িতা আর খুঁজে পাওয়া যাবে না। এবার কোয়ালিটি অনুসারে, অ্যাফার্মেটিভ রিয়েলিটি, রোজেস আর রেড, অ্যাফার্মেটিভ জাজমেন্ট। এগুলো একটু বলেছিলাম আগের দিন, কিন্তু আরেকবার জাস্ট মনে করিয়ে দিচ্ছি। রোজেস আর রেড,
নেগেটিভ, crows are not white, এটা নেগেটিভ বোঝা গেল, মানে রিয়েলিটি নেগেশন। এটা ক্লাস দিয়ে বুঝলে সবচেয়ে বুঝতে পারবে। রিয়েলিটি মানে একটা জিনিস আছে, এটা সাংঘাতিক একটা ব্যাপার। এক্স আছে, এক্স অস্তিত্বশীল, এটা কান্টের কাছে এটা ওয়েস্টার্ন ফিলসফিতে, ওয়েস্টার্ন লজিকে একটা ডিবেট আছে, অস্তিত্ব কি প্রেডিকেট। এই ডিবেটটা ইন্ডিয়ান ফিলসফিতে সেভাবে ওঠেনি, এবং অনেকেই অস্তিত্বকে প্রেডিকেট হিসাবে দেখেছেন, যেমন উদয়নাচার্য দেখেছেন। অস্তিত্ব কি প্রেডিকেট? দেখো, কান্টের মতে হচ্ছে অস্তিত্ব প্রেডিকেট নয়, পরে অনেকে বলেছেন, কিন্তু কান্ট প্রথম বলছেন অস্তিত্ব প্রেডিকেট নয়। প্রেডিকেট কিরকম ধরনের জিনিস? তুমি বললে বাঘটাই হলো, তুমি একটা বোর্ডে বাঘের ছবি এঁকেছো, বাঘটাই হলো। আমি যেই বললাম তুমি বাঘের গায়ে ইয়েলো চক দিয়ে দাগ কেটে দিলে, মানে রং করে দিলে, আমি বললাম বাঘটা ব্ল্যাক স্ট্রাইপড, তুমি কালো কালো ডোরা ডোরা দাগ কেটে দিলে তার গায়ে, বাঘটা ব্ল্যাক স্ট্রাইপড। কিন্তু আমি যদি বলি বাঘটা অস্তিত্বশীল, তুমি কি আঁকবে? তুমি কিন্তু আঁকবে না, তুমি তখন বোর্ডের বাইরে বেরিয়ে এসছো। তুমি ভাবছো ওই বাঘটা ওই বোর্ডের ছবির বাইরে আছে, বাস্তব জগতে আছে। কাজেই প্রেডিকেশন আর এক্সিস্টেন্স দুটো একরকম জিনিস নয়। এটা আমরা যখন ডায়ালেকটিক পড়বো তখন এটা নিয়ে আরো বিস্তৃত আলোচনা করবো, যখন আমরা মানে কান্টের অন্টোলজিক্যাল আর্গুমেন্টের রেফিউটেশন পড়বো তখন আরো আলোচনা করবো। প্রেডিকেশন আর এক্সিস্টেন্স একরকম জিনিস নয়, কাজে রিয়েলিটি এক ধরনের জিনিস নয়। রিয়েলিটি মানে আমি বলছি জগতে গোলাপটা আছে, জগতে লাল গোলাপটা আছে, দ্য রোজ ইজ রেড, গোলাপটা প্রকৃতই লাল। নেগেশন, গোলাপটা লাল নয়, ইয়েলো। তারপরে হচ্ছে লিমিটেশন। লিমিটেশন কেন? এটা একটা সাংঘাতিক পার্থক্য করেছেন কান্ট, যে গোলাপটা নন রেড, যখন বলছেন গোলাপটা লাল নয় তখন অন্য কথা বলছেন, গোলাপটা কি নয় সেটা বলে দিচ্ছেন, গোলাপটা কি সেটা আর বলছেন না, বলছেন শুধু গোলাপটা লাল নয়। কিন্তু যখন বলছেন গোলাপটা নন রেড তখন তিনি পজিটিভ কথা বলছেন, যে লিমিট করে দিলেন, এই নন রেড ক্লাসের মধ্যে গোলাপটা পড়ে না, কিন্তু গোলাপটা কি হতে পারে? এই নন রেড এর বাইরে যে কোনো ক্লাসে পড়তে পারে, বা নন রেড বলে যদি তুমি একটা ক্লাস, মানে রেড ক্লাসে পড়ে না, তাহলে গোলাপটা নন রেড ক্লাসে পড়ে। নন রেড বলে যদি তুমি ক্লাসে বানিয়ে ফেলো তাহলে গোলাপটা তার মধ্যে পড়বে। তার ভিতরে আরো স্পেসিফিকেশন করতে পারো, গোলাপ ইজ হোয়াইট, গোলাপ ইজ ইয়েলো, সেটা তুমি করতে পারো, সেটা তোমার ইচ্ছা, কিন্তু সেটা রেড এর মধ্যে নয়। এটা হচ্ছে লিমিটেশন।
এবার জাজমেন্টের ক্যাটেগরিক্যাল, হাইপোথেটিক্যাল, ডিসজাংটিভ এই ভাগ অনুসারে কি করেছেন? সাবস্টেন্স, কজালিটি, কমিউনিটি। এটা আগের দিন বলেছি, আজকাল বেশি বলছি না, কিন্তু এর পিছনের ফিলসফিটা একটু বলবার মন করছে বা দরকার বলে মনে হচ্ছে। এবং আরেকটা বলে নিই, তারপরে মনে করিয়ে দিই, তারপরে বলছি যে মোডালিটি, মোডালিটি নিয়ে যে ক্যাটেগরি গুলো হয় সেটা হচ্ছে প্রবলেমেটিকের ক্ষেত্রে হবে পসিবিলিটি, ইম্পসিবিলিটি। অ্যাসেরটোরিকের ক্ষেত্রে হবে এক্সিস্টেন্স, নন এক্সিস্টেন্স। অ্যাপোডিকটিকের ক্ষেত্রে হবে নেসেসিটি অ্যান্ড কন্টিনজেন্সি। এইবার আসল সমস্যাগুলো আসবে। প্রথমত হচ্ছে কান্টের মতে এই যে 4 রকম ক্লাসিফিকেশন, একটা জাজমেন্ট কি কোনো একটা ক্লাসিফিকেশনে পড়ে আরেকটা ক্লাসিফিকেশনে না পড়তে পারে? তোমাদের কাছে প্রশ্নটা, আগের দিন বলে দিয়েছিলাম উত্তরটা। কারণ মনে আছে কোন একটা জাজমেন্ট একটা ক্লাসিফিকেশনে পড়লো আর একটা ক্লাসিফিকেশনে পড়লো না, এরকম হতে পারে? স্যার হতে পারে না, আপনি বলেছেন। হতে পারে না বলেছিলেন। হতে পারে না। অর্থাৎ প্রত্যেকটা জাজমেন্টেরই এই 4 রকমের মধ্যে কোনো না কোনোটা, 4 রকমের প্রত্যেকটার মধ্যে ওই 3টে করে আছে, 4 রকমের মধ্যে প্রত্যেকটাই 3টে করে আছে, ওই 3টের মধ্যে কোনো না কোনোটাতে পড়তে হবে। এটা কান্টের মত। আমি একটাও আমার নিজের কথা বলছি, সব কান্টের বইতে যা লেখা আছে আমি সেই লেখা থেকে বলছি। এই 4 রকমের প্রত্যেকটার যে 3 রকম বিভাগ, সেই 3 রকম বিভাগের কোনো না কোনো বিভাগে পড়তে হবে। প্রথম 2 রকম বিভাগ খুব সহজে বুঝে যায়। ইউনিভার্সাল হবে বা পার্টিকুলার হবে, টোটালিটি হবে, এটা ইউনিটি হবে, প্লুরালিটি হবে, টোটালিটি হবে, খুব সহজে বোঝা যায়। বিবিধের মাঝে দেখো মিলন মহান। তারপরে ভারতে অনেক ধর্ম আছে, অনেক জাতিগোষ্ঠী আছে। তারপরে আবার হচ্ছে যে ভারতে মানে রবীন্দ্রনাথ গীতাঞ্জলির লেখক, এগুলো এক্সাম্পল দিয়ে খুব সহজে বোঝা যায়। তো মানে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, লিমিটেশন, এটা এটাও আমরা বলেছি যে অ্যাফার্মেটিভ নেগেটিভ নিয়ে যেটা কান্টের মেইন 2টো জায়গা যেটা সবচেয়ে বেশি করে আলোচনা করা দরকার, যার উপর পরবর্তী ফিলসফির অনেকটাই ডিপেন্ড করে রয়েছে, সেটা হচ্ছে রিলেশন অ্যান্ড মোডালিটি। এই দুটো ক্ষেত্রেই প্রথম যে প্রশ্নটা মাথায় আসে, রিলেশন, এই রিলেশন সেই রিলেশন নয়, ও আমার গলার বন্ধু, ও তোমার গলার বন্ধু, মা ছেলে, হিউম্যান রিলেশনশিপের কথা বলা হচ্ছে না, অবজেক্টের রিলেশনের কথা বলা হচ্ছে। কান্ট এখানে হিউম্যান রিলেশনশিপ নিয়ে আলোচনা করছেন না। এখন এই রিলেশনটার কি জগতে আছে?
অনেকে জগতে রিলেশন মানেন না, অনেকে জগতে রিলেশন মানেন। রিলেশনের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কজাল রিলেশন। তোমরা জানো হিউম মানেন না। হিউম মানেন না মানে ওই রকম অবজেক্টিভ রিলেশন মানেন না, মানতে পারেন না। তবে একরকম সাবজেক্টিভ রিলেশনশিপ তিনি মানেন, অন্তত একটা ব্যাখ্যা অনুসারে, যে এটা একটা কাস্টম। রিলেশনশিপটা একটা কাস্টম, আমাদের একটা প্রত্যাশা, এক্সপেকটেশন। কাস্টম একটা সোশ্যাল ব্যাপার, এক্সপেকটেশন একটা সাইকোলজিক্যাল ব্যাপার, এর মধ্যে কোনো ফিজিক্যাল ব্যাপার নেই। তাহলে বাহ্য জগতে হার্ড কোর কজাল রিলেশন, এটা হিউম্যান মতো লোক মানতে চাইছেন না। আরো অনেকে আছেন তারা মানতে চাইছেন না। এটা একটা বিষয়। সাবস্টেন্স অ্যাট্রিবিউট, স্যার, হ্যাঁ, রিলেশন জগতে আছে, এই প্রশ্নটা কি অন্টোলজিক্যাল প্রশ্ন? অবভিয়াসলি অন্টোলজিক্যাল প্রশ্ন, জগতে আছে কি নেই। মানে মানে যেরকম মানে ঘট পট আছে এই ধরনের থাকাকে বোঝানো হচ্ছে? এরকম থাকার প্রশ্ন, যে রিলেশন বলেও কিছু আছে। ঠিক। নৈয়ায়িক বলবেন আছে, ঘটপট রিলেশন আছে, ঘটে আছে ঘটত্ব, ঘটে আছে লাল বর্ণ, নৈয়ায়িক বললেন। বৌদ্ধরা বলবেন আমরা ধর্মধর্মী ভাবই মানি না। ঘট আর লাল ধর্মের মধ্যে ধর্ম আর ধর্মীর ভাব, এটাই আমরা মানি না। তো এটা থাকবে কি করে জগতে? ওসব কল্পনা। এনি প্রচন্ড বিবাদ যে এটাকে কি কোন পথে যাব। একদল বলছেন ধর্মধর্মী ভাব মানি, আর একদল বলছেন ধর্মধর্মী ভাব মানি না। কান্ট কিন্তু ধর্মধর্মী ভাব মানছেন। কিভাবে মানছেন? রিয়েল ওয়ার্ল্ডে আছে বলে মানছেন না, ক্যাটেগরিজ হিসাবে মানছেন। এগুলো ক্যাটেগরিজ, মন আরোপ করে, মন ওইভাবে বুঝতে বাধ্য হয়। কাজেই একদিকে বৌদ্ধরাও কেটে গেলেন, অন্যদিকে নৈয়ায়িকেরাও কেটে গেলেন। নৈয়ায়িক বলছেন ধর্মধর্মী ভাব বস্তুর মধ্যে আছে, বস্তুগত। কান্ট সেটা বলছেন না, বলছেন মনের ক্যাটেগরি সেটা আরোপ করে। দ্বিতীয়ত বৌদ্ধরা বলছেন এরকম ভাব নেই, এরকম ভাব হয় না, সেটাও কেটে গেল। কারণ এরকম ভাব আছে, মন সেটা আরোপ করে, ধর্মধর্মী ভাব। আমি টেবিল কান্টের একটা কথা পর্যন্ত নৈয়ায়িকরা মানেন যে হ্যাঁ ধর্মধর্মী ভাব আছে, কিন্তু মানে নৈয়ায়িকদের কাছে সেটা এম্পিরিক্যাল, সেটা এম্পিরিক্যাল, সেটা আপ্রায়রায় নয়, সেটা ক্যাটেগরিক্যাল নয়। হ্যাঁ ক্যাটেগরিক্যাল, কিন্তু এম্পিরিক্যাল ক্যাটেগরিক্যাল, সেটা আপ্রায়রায় নয়। কিন্তু কান্টের কাছে ধর্মধর্মী বা আছে, কিন্তু সেটা ক্যাটেগরিক্যাল এবং
আর বৌদ্ধদের সঙ্গে তো কোনোই মিল নেই, কারণ বৌদ্ধরা তো সর্বৈব ধর্মধর্মী ভাব অস্বীকার করেছেন। ওদের কাছে সলাকশনের কোনো ধর্ম হয় না, সলাকশন ধর্মীয় নয়, তার কোনো ধর্ম নেই। কাজেই বৌদ্ধরা তো একদম অন্যদিকে চলে গেল, কান্ট এখানে অন্যখানে। এইবার কথা হচ্ছে কোজালিটি। কজালিটির ক্ষেত্রে হলো হিউম বলেছিলেন কজালিটি অ্যাকচুয়াল নয়, ওই অর্থে অ্যাকচুয়াল নয় যেটা মেটাফিজিক্যাল অর্থে অ্যাকচুয়াল নয়, এবং এর মধ্যে কোনো নেসেসিটি খুঁজে পাননি তিনি। এগেনস্ট নেসেসিটি অনেক কথা বলেছেন, কিন্তু কান্ট বলছেন এখানে নেসেসিটি আছে, তবে নেসেসিটিটা বাইরে থেকে আসে না, নেসেসিটিটা ভিতর থেকে আসে, থ্রু ক্যাটেগরিজ। আমরা ওভাবে না বুঝে পারবো না। কিভাবে না বুঝে পারবো না? দেখো, দুটো পয়েন্টে মেইনলি হিউমের সাথে ঝগড়াটা বেশি করে বাঁধবে। অন্যখানেও ঝগড়া আছে যেগুলো বললাম, দুটো পয়েন্টে মেইনলি হিউমের সাথে ঝগড়া বাঁধবে। কজালিটির অবজেক্টিভ রিয়েলিটি আছে না নেই, পয়েন্ট 1। কজালিটির অবজেক্টিভ রিয়েলিটি আছে না নেই, পয়েন্ট 2। মোডালিটির অবজেক্টিভ রিয়েলিটি আছে না নেই, অর্থাৎ কার্যকারণ সম্পর্ক জগতে আছে না আমরা আরোপ করি। এটা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যেটা মোডালিটি, অর্থাৎ সম্ভাবনা অসম্ভাবনা, নিশ্চয়তা অনিশ্চয়তা, এগুলো জগতে আছে না আমরা আরোপ করি। প্রথম কজালিটি, হিউম বলেছিলেন যে কজালিটি দেখো জগতে নেই। হিউম বলেছিলেন দেখো কজালিটি জগতে নেই, কজালিটি আমরা আরোপ করি, কজালিটি আমরা আরোপ করি, আমাদের এক্সপেকটেশন। কাজে ওখানে কোনো নেসেসিটি নেই। কান্ট এখানে চেপে ধরলেন হিউমকে। প্রথম পয়েন্ট এগ্রি করলেন আমরা আরোপ করি, দ্বিতীয় পয়েন্ট ডিসএগ্রি করলেন ওখানে নেসেসিটি নেই বলেছিলেন হিউম, কান্ট বলছেন ওখানে নেসেসিটি আছে। থার্ড পয়েন্ট, হিউম বলেছিলেন ওখানে কোনো নিয়ম নেই, হলেও হতে পারে ভবিষ্যতে, না হলেও না হতে পারে। কান্ট বলছেন ওখানে নিয়ম আছে। তুমি যদি সেকেন্ড অ্যানালজি আর থার্ড অ্যানালজি নিয়ে আলোচনা করো, তুলনা করো, তাহলে তুমি দেখতে পাবে, আমরা যাব পরে সেখানে। সেখানে বলা হচ্ছে দেখো কিছু ক্ষেত্রে আমার কম্পালশন আছে, কিছু ক্ষেত্রে আমার কম্পালশন নেই। যেমন আমি দেখছি যে বাড়ির ওপরটা আগে দেখলাম, বাড়ির নিচেটা পরে দেখলাম, বা উল্টোটা করলাম। এখানে আমি একটা কোনো কজাল কনসেপ্ট লাগাই না, স্পন্টেনিয়াসলি লাগাই না। তার কারণ এটা যে কোনোটা আগে পরে, আমার এক্সপিরিয়েন্সটা আগে পরে হতে পারে। কিন্তু কান্ট যে এক্সাম্পলটা দিয়েছেন আমার খুব পছন্দ নয়, সেই এক্সাম্পলটা আমি ছেড়ে দিচ্ছি। অন্য একটা এক্সাম্পল, যে আগুনে আমার হাত লাগলো, হাতের পুড়ে গেল, যন্ত্রণা হলো,
এটা হতে পারে না আমার এক্সপিরিয়েন্সটা আগে যন্ত্রণা হলো, তারপর পুড়ে গেল, তারপরে আগুনে হাত লাগলো, এই এক্সপিরিয়েন্সটা হতে পারে না। কাজে এখানে একটা কম্পালশন আছে, আমার এক্সপিরিয়েন্সের সিকুয়েন্সে তার ক্রমের একটা নেসেসিটি আছে। যেখানে এক্সপিরিয়েন্সের ক্রমের নেসেসিটি থাকে, আবশ্যিকতা থাকে, সেখানে কজালিটির কনসেপ্টটা স্পন্টেনিয়াসলি লেগে যায়, আমার ভেবেচিন্তে লাগাতে হয় না। হিউম এই জায়গাটায় ভুল করেছিলেন। কিছু এক্সপিরিয়েন্সের সিকুয়েন্সের মধ্যে নেসেসিটি আছে, কিছু এক্সপিরিয়েন্সের সিকুয়েন্সের মধ্যে নেসেসিটি নেই। আমার এক্সপিরিয়েন্সটা ইচ্ছা মতন আগে পরে করে নিতে পারি আমি, সেখানে কজালিটি লাগে না। কিন্তু যেখানে এক্সপিরিয়েন্সের সিকুয়েন্সের মধ্যে নেসেসিটি আছে, সেখানে ওই আগেরটা যেটা সেটা নেসেসারিলি কজ, আর পরেরটা যেটা সেটা নেসেসারিলি এফেক্ট। কাজেই কজালিটির মধ্যে নেসেসিটি আছে, হিউম থেকে একদম সরে এলেন কান্ট। প্রশ্ন থাকলে বলো। মোডালিটি আজকে আর ধরছি না, পরের দিন ধরবো, মনে করিয়ে দেবে। কারণ আজকে মোডালিটি ধরলে তো এখন অনেকক্ষণ, আরো 8 ঘন্টা বলতে হবে। কিন্তু এখানে যদি কারোর কোনো প্রশ্ন থাকে বলো। কথাগুলো কি বোঝা গেছে যে পার্থক্যগুলো কোথায় কোথায়? এটাই ইম্পর্টেন্ট। স্যার হিউমের এগেনস্টে কান্ট যে জায়গাগুলো বলছেন যে নেসেসিটি সম্পর্কে, একটাতে বলছেন যে ওই হিউম যেটাতে বলছেন যে নেসেসিটি কজালিটি বলে কিছু নেই, সেটা আমরা আরোপ করি। কান্ট সেখানে এগ্রি করছেন, তাই তো? হ্যাঁ, আরোপ করি, কিন্তু কিভাবে হুম। আরোপ করি? হিউমের কাছে আরোপটা কন্টিনজেন্ট, নেসেসারি ও, নয়। আচ্ছা। কান্টের কাছে আরোপটা নেসেসারি এবং স্পন্টেনিয়াস। হিউমের কাছে সেটা প্রথা, স্পন্টেনিয়াস নয়, প্রথা, ব্যবহার, অভ্যাস হয়ে গেছে, হ্যাবিট। এই অর্থে তিনি সাইকোলজিক্যাল বা সাবজেক্টিভ বলছেন? হ্যাঁ, কিন্তু কান্টের কাছে সেরকম নয়। আচ্ছা আচ্ছা, দ্বিতীয় পয়েন্টটা ছিল নেসেসিটি তো আছে সেখানে, কান্ট বলছেন হ্যাঁ, মানে কজালিটির সাথে নেসেসিটি আছে। তৃতীয় পয়েন্টটা কি বলছিলেন, ওইটা একটু মানে ঠিক গুলিয়ে গেল। তৃতীয় পয়েন্টটা কি বলছিলাম আমি তো ভুলে গেছি, এখন আমাকে কেউ ধরিয়ে দাও আর কি পয়েন্ট বলেছি নেসেসিটি নিয়ে। মানে যেটা সূত্র ধরে আপনি এক্সপিরিয়েন্সের সিকোয়েন্সের জায়গাটা বললেন যে এক্সপিরিয়েন্সে কোনো নিয়মের কথা। কম্পালশনের জায়গাটা বল। হ্যাঁ, দেখো আমার এক্সপিরিয়েন্সের সিকোয়েন্সটা অনেক ক্ষেত্রে কম্পালসারি, যে ওইভাবেই আমার এক্সপিরিয়েন্সটা হতে হবে, আমি পাল্টে নিতে পারবো না। দেখো গোলাপের এক্সপিরিয়েন্সটা, আমি রংটা আগে দেখলাম আর গন্ধটা পরে শুকলাম, এটা হতে পারে। আমার বন্ধু বললো তোর জন্য একটা সারপ্রাইজ এনেছি, একটা বলে দিল নাকি সারপ্রাইজ এনেছি, চোখ বন্ধ কর, শুকে দেখ, এটা শোকার জিনিস। শুকলাম, আমি শুকে বলতে বলতে হবে কি না ধরে, আমি বললাম এটা গোলাপ। তারপর আমি চোখ খুলে দেখলাম ইয়েলো, একটা গোলাপ। তাহলে দেখো এখানে আমার এক্সপিরিয়েন্সের সিকোয়েন্সটা কি হবে, সেটা তার কোনো অর্ডার নেই। এটা আমি এটাও আগে করতে পারি, ওটাও আগে করতে পারি। কিন্তু কিছু এক্সপিরিয়েন্স আছে যার সিকোয়েন্সটা আমি আগে পরে করতে পারি না। মানে টাইটানিকের যাদের এক্সপিরিয়েন্স হয়েছে, মানে সেরকম আর কারণ না হোক,
কিন্তু যাদের এক্সপিরিয়েন্স হয়েছে তারা আগে ডুবে মরে গেল, তারপরে জাহাজটা ডুবলো। এরকম কি হয়েছে? এটা তো হতে না। পারে না। ওটার একটা না। সিকোয়েন্স আছে। তাদের এক্সপিরিয়েন্সটা ওরকমই হবে যে আমার জাহাজটা ডুবে যাচ্ছে, তারপরে আমি ডুবে যাচ্ছি। তাদের এক্সপিরিয়েন্সটা ওরকমই হবে। হুম। তারা তো এই যে হুম সেখানে তুমি কজালিটি লাগাচ্ছ। হুম তুমি তো মানে অন্য ক্ষেত্রটায় তুমি কজালিটি লাগাতে পারবে না। হুম টাইটানিকটা যাচ্ছে এবং তোমার এক্সপিরিয়েন্সটা হলো টাইটানিকটা বরফে ধাক্কা মারলো, তারপর ফুটো হয়ে গেল। এবারে হুম তোমার এক্সপিরিয়েন্সটা উল্টোটা হতে পারে না, আগে ফুটো হয়ে গেল তারপরে বরফে ধাক্কা মারলো। না। তোমার নেসেসিটি একটা আছে যে তুমি কজালিটি লাগাবে, কারণ ওই সিকোয়েন্সটার মধ্যে একটা নেসেসিটি আছে। তোমার এক্সপিরিয়েন্স অন্য ক্ষেত্রে না, কারণ কিন্তু সবসময় এক্সপিরিয়েন্সের ভেতর দিয়ে যাচ্ছে, রিপ্রেজেন্টেশনের ভেতর দিয়ে যাচ্ছে। তোমার এক্সপিরিয়েন্সের মধ্যে একটা সিকোয়েন্স আছে নেসেসারিলি। হুম এই পার্টটা বোঝা গেছে। সেকেন্ড পার্টের একটা মানে যেটা যেখানে আপনি বললেন যে এক্সপিরিয়েন্সের সিকোয়েন্সে কোথাও কোথাও নেসেসিটি থাকবেই এমন কথা নয়, সেক্ষেত্রে আমরা মানে দুটো অংশকে, যেটাকে মানে কজালিটির টার্মসে কার্যকারণ বলা হচ্ছে, সেটাকে আগে পরে করে নিজের সুবিধা মতো বা পরিস্থিতি অনুসারে আমরা বিচার করতে পারি। তো না না একটা না, যেমন ভুল বলা হচ্ছে, তুমি একটু ভুল বলছো। কার্যকারণ করে নয়, কার্যকারণ করে নয়। কারণ কান্ট ওখানে কার্যকারণের কনসেপ্টটা লাগানি। যেখানে এই নেসেসিটিটা নেই সেখানে কার্যকারণের কনসেপ্ট লাগে না, সেখানে কমিউনিটির কনসেপ্ট লাগে। এইগুলো মিলে এক, এই ক্লিয়ার কনসেপ্টটা হলো। লাগে। যেমন ওই বাড়ির এক্সাম্পলটা কান্ট দিয়েছেন, আমার খুব পছন্দ, যে বাড়ির তুমি ওপরটাও আগে দেখতে পারো, নিচটা পরে দেখতে পারো, বা উল্টোটাও করতে পারো। এটা কমিউনিটি। কমিউনিটি মানে এই সবটা মিলিয়ে এক, হুম এর মধ্যে কোনো কজালিটি নেই। নিচেরটা কজ ওপরের, ওপরটা নিচের কজ, এরকম নয়। clear। আমি তোমার এটা একটা হোলের কনসেপ্ট, একটা কমিউনিটির কনসেপ্ট, সবটা মিলিয়ে এক। আমি তোমার হাত আগে দেখতে পারি, পা পরে দেখতে পারি, মুন্ডুটা পরে দেখতে পারি। তো বা উল্টোটা করতে পারি, তোমার মুন্ডুটা আগে দেখলাম, তোমার মাথার চুল দেখলাম, তারপরে হাত দেখলাম, পা দেখলাম। তো এটা আমি আগে পরে করতে পারি, এটা আমার ইচ্ছা। তাহলে এইগুলো সব অংশ, হাত পা মুন্ডু, এই সব মিলিয়ে তুমি এক। হুম এখানে কজালিটি নেই যে তোমার মুন্ডুটা তোমার হাতের কজ, তোমার পাটা তোমার মুন্ডুর কজ, এরকম কোনো কিছু থাকবে। বুঝলাম। ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। তাহলে কমিউনিটির কনসেপ্ট এটা। এবং কান্টের ফিলোসফিতে এই যে ক্যাটেগরিটা, মানে এই যে গ্রুপটা, যে রিলেশন, এটা সব থেকে ইম্পর্টেন্ট। এটাকে খুব ভালো করে শিখতে হবে, শিখলে তুমি পরবর্তী কান্টের ফিলোসফিটা বুঝতে পারবে। এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ কান্টের এথিক্স বুঝতে গেলে এটা লাগবে, ক্রিটিক অফ জাজমেন্ট বুঝতে গেলে এটা লাগবে, এটা সব জায়গায় লাগবে। এবং কান্ট মনে করছেন উনি এখানে হিউমকে ট্রাম্প কার্ড মেরে দিয়েছেন। হিউম যে বলছিলেন এখানে নেসেসিটি পাওয়া যাবে না, কান্ট তো খুঁজে দেখিয়ে দিলেন, দেখো এখানে নেসেসিটি পাওয়া যায়। তুমি যেরকম ভাবছিলে ঘটনাটা সেরকম নয়। তারপরের প্রশ্ন যেটা থেকে যায়, আজকে জাস্ট প্রশ্নটা বলে শেষ করব, মোডালিটি এটা কি জগতে আছে? মোডালিটি কি জগতে থাকতে পারে? এটা নিয়ে একটা বড় প্রশ্ন আছে। দেখো, এটা হিউম বলে গেছিলেন, জগতে কি আছে, হোয়াট ইজ, হোয়াট দেয়ার ইজ, হোয়াট অট টু বি
এটা জগতে নেই। একইভাবে হোয়াট মাস্ট বি, এটা জগতে নেই। হিউম বলে গেছেন ঘটনার পর ঘটনা ঘটে, আমরা ঘটনাগুলোকে সাজিয়ে নিই। আমি খুব কান্টের হয়ে বলছি, কারণ আমি যেহেতু এখন কান্ট বলছি, হিউমের পক্ষে অনেক কথা বলার আছে, কিন্তু হোয়াট অট টু বি সেটা কিন্তু জগতে নেই। হোয়াট মাস্ট বি এটা জগতে নেই। আমরা এক্সপিরিয়েন্সে কি পাই? ওপর থেকে ফেলে দিলে নিচে পড়ে, এটাই পাই। পড়বেই, এটা জগতে নেই। নাও পড়তে পারে, হিউমের ভাষা, হিউমের বক্তব্য হলো নাও পড়তে পারে। মাঝে কোনো আমি একটা এনিগম্যাটিক সাপোর্ট দিয়ে রেখেছি, কোন একটা পাওয়ার ছেড়ে রেখেছি যাতে হোল্ড করে দেবে। স্যার, হিউমের বক্তব্য থেকে কি এভাবে ইমপ্লাই করা যায় যে নেসেসিটি যদি প্রকৃতই থাকতো জগতে, তাহলে ব্যতিক্রম বলে কিছু থাকতো না? ব্যতিক্রম বলে কিছু থাকতো না, প্রথম কথা। অনেক ক্ষেত্রে ব্যতিক্রম নেই, কিন্তু হিউমের আর্গুমেন্টটা হচ্ছে যেমন উপর থেকে ফেলে দিলে নিচে পড়বে, এর কোনো ব্যতিক্রম নেই। মানে এটা যেটা বললেন, কিছুতে যদি আটকে যায় তাহলে নাও পড়তে পারে, সেই রকম নেসেসিটি হলে তো সব অবস্থায় পড়বে, এরকম কি হিউমের কথা থেকে না, এক্সট্রাক্ট করা যদি যায়? আটকে যায় মানে কিসের দ্বারা আটকাবে? কোনো কারণে হয়তো যেটা তাহলে পড়ছিল একটা ব্যারিয়ার সেটা দিয়েছো, একটা ব্যারিয়ার দিয়েছো, তুমি একটা ব্যারিয়ার দিয়েছো না, অতিরিক্ত অতিরিক্ত কন্ডিশন যোগ করেছো। সে তো নিউটনও বলে গেছেন যে বাইরের থেকে বল দ্বারা যদি না প্রতিহত করা হয় তাহলে ওটা ওরকম ভাবেই চলবে। এটা তো নিউটন নিজেই বলে গেছেন। তুমি তো একটা বাইরের থেকে বল দিচ্ছ, কিন্তু হিউম হুম বলছেন সেরকম না হলেও ওটা যে পড়বেই, এটা কোনোভাবে অভিজ্ঞতার দ্বারা এটা নিশ্চিত করা যায় না। right. ওটা আমাদের এক্সপেকটেশন, এটা পড়বে। এইখানে কান্ট চ্যালেঞ্জ করবেন। কাজী অর্থাৎ প্রশ্নটা হলো, নেসেসিটিটা জগতে আছে না নেসেসিটিটা আমাদের মনের মধ্যে আছে? যদি বলো জগতে আছে তাহলে একরকম হবে, যদি বলো আমাদের মনের মধ্যে আছে, আমরা আরোপ করি, তাহলে আরেক রকম উত্তর হবে। এইটা নিয়ে ঝগড়া। সম্ভবত তুমি পরীক্ষায় 90 নম্বর পাবে বা 90-এর ওপরে পাবে, এই কথাটার মানেটা কি? হিউম বলবেন সম্ভবত বলে মানেটা কি? তুমি হয় 88 পাবে কি 92 পাবে, কিছু একটা পার্টিকুলার পাবে। সম্ভবত 90-এর ওপর পাবে, এই জিনিসটা তো আমাদের মন আরোপ করে। হিউম্যান এটা কথা। কাজে নেসেসিটিটা কি জগতে আছে? পসিবিলিটিটা কি জগতে আছে? তুমি পসিবলি 90-এর ওপর নম্বর পাবে, তার কথাটার মানেটা কি? তুমি তো পাবে কোন একটা পার্টিকুলার নম্বরই। এই সম্ভবত নম্বর বলে তো কিছু নম্বর হয় না। তোমার পরীক্ষার খাতায় নিশ্চয়ই কোনো টিচার লিখবেন না সম্ভবত তুমি 90 পাবে আর সম্ভবত তুমি 90 পেয়েছো, এটা তো কেউ লিখবে না। তুমি একটা পার্টিকুলার নম্বরই পাবে। এটা নিয়ে একটা বিশাল ঝগড়া আছে ওয়েস্টার্ন ফিলসফিতে। ইন্ডিয়ান ফিলসফিতে আবার নেসেসিটির কনসেপ্টটা ডাইরেক্টলি নেই, কিন্তু ওয়েস্টার্ন ফিলসফিতে বিশাল ঝগড়া আছে, নেসেসিটি জগতে আছে না মানুষের মনে আছে, পসিবিলিটি জগতে আছে না মানুষের মনে আছে। তো সেটা নিয়ে আমরা আলোচনা করব।
তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো, নাহলে আজকে এখানে শেষ করি। আজকে আর সময় নেই, অনেকটা সময় নিয়ে নিয়েছি। স্যার, এই কজালিটির ক্ষেত্রে যেটা কান্ট বলছেন যে নেসেসিটি এবং স্পন্টেনিটি, এবং থার্ড যেটা বলছেন যে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে একটা কম্পালশন রয়েছে, সেটা কি কোনোভাবে স্পন্টেনিটি আর নেসেসিটি থেকেই ফলো করছে? মানে এই যে আমরা এক্সপিরিয়েন্স গুলো করছি একইভাবে, মানে যেটার একটা কম্পালশন রয়েছে যেটা চেঞ্জ হবে না কজালিটির ক্ষেত্রে, সেটা কি যেহেতু দুটোর মধ্যে একটা নেসেসিটি আছে এবং স্পন্টেনিটি রয়েছে, সেই জন্যই কি এই ধরনের এক্সপিরিয়েন্সের কম্পালশনটাও রয়েছে বলে কান্ট মনে করবেন? প্রশ্নটার উত্তর দেওয়া কঠিন। আমি এখনো ভাবে ফর্মুলেট করে উঠতে পারি, চেষ্টা করছি। হ্যাঁ, হ্যাঁ, সেটা চেষ্টা করছি। দেখো, কান্টের কাছে তুমি কোনটাকে আগে সাজাবে, নেসেসিটি, স্পন্টেনিটি ইত্যাদি, আর একসঙ্গে এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্সটা আগে, এক্সপিরিয়েন্সের নেসেসিটি, স্পন্টেনিটি, এক্সপিরিয়েন্সটা আগে, এক্সপিরিয়েন্সের সিকোয়েন্সটার কনসিকুয়েন্সটা নেসেসারি। তারপরের স্টেপ হচ্ছে, যদি আমি ঠিক বুঝে থাকি কান্টকে, তারপরে স্টেপ হচ্ছে স্পন্টেনিটি। মন স্পন্টেনিয়াসলি কজাল কনসেপ্ট তার উপর চাপিয়ে দেয়। আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে প্রথম এক্সপিরিয়েন্স হ্যাঁ, কনসেপচুয়ালি, concept, এটা পুরোটাই কনসেপচুয়াল, এখানে কজালিটি নয়, কনসেপচুয়াল। হ্যাঁ, কনসেপচুয়ালি প্রথমে হচ্ছে সিকোয়েন্স, এক্সপিরিয়েন্সের সিকোয়েন্স, তারপরে হচ্ছে যে সেটা নেসেসিটি, তারপরে হচ্ছে স্পন্টেনিটি অফ কজালিটি। আচ্ছা। রাতের কিছু খাবার রেখেছো? ও আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আর যদি কারোর প্রশ্ন থাকে বলো, নাহলে আজকে সাইন আউট করি, অনেকক্ষণ হয়ে গেছে। পরের দিন মনে করিয়ে দেবে একটু আমাকে, যেটা মোডালিটি নিয়ে দু একটা কথা বলতে হবে, তারপর আমরা পরের টপিকে চলে যাব। ট্রান্সেন্ডেন্টাল অ্যানালিটিক আমরা প্রায় শেষ করে এনেছি। তারপরে দুটো অ্যাডিশনাল টপিক আছে, সেই জায়গাটা একটু বলতে হবে। সেটা বলে তারপরে আমরা ট্রান্সেন্ডেন্টাল অ্যানালিটিক না শেষ করে আনিনি, ডিডাকশনটা বাকি আছে। তারপরে আমরা ডায়ালেক্টিকে চলে যাব। তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? না, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমি তাহলে সাইন আউট করছি আজকের মতো। থ্যাংক ইউ।